জয়গুরু বন্ধুরা, গহিনীর কথা 2 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবরের মতো আজকে আবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো বড় হয়ে যায়, আমরা অনেক কথা বলি, সেটা আমরা নিজেরাও জানি, কিন্তু এর অবশ্যই প্রয়োজন আছে। কেননা যদি শুধুমাত্র রোগের কথাটা বলে দেই আর বলি যে আপনারা এই ওষুধ খাবেন বা এই জিনিস খাবেন আপনারা সুস্থ হয়ে যাবেন, কিন্তু আপনারা তো সুস্থ হবেন না, তাহলে সেই ভিডিওগুলো সাবমিট করে লাভটা কি? আপনাদের আগে তো জানতে হবে রোগটা কোথা থেকে হলো, কোন কারণে হলো, তারপরে যদি ওষুধ খান তাহলেই তো সমাধান হবে, তা না হলে তো সমাধান হবে না। এখন রোগ সম্পর্কে আপনারা কিছু জানেনই না, কোথা থেকে হলো সেই সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই, তাহলে ওষুধ খেলে হবেটা কি? আগে তো জানতে হবে যে কোন কারণে সমস্যাটা তৈরি হলো। সেই জন্যই আমরা সবসময় চেষ্টা করি রোগীদের ভেতরের কথাগুলো তুলে আনার জন্য, রোগীরা যেন বুঝতে পারে যে তার সমস্যাটা কি, সেই সমস্যাটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করি যেন আপনারা নিজেদের শুধরে নিতে পারেন, পরিবর্তন করতে পারেন, তাহলেই সমস্যার সমাধানটা হয়ে যায়। এর জন্য তো বাড়তি কোনো কিছু দরকার হয় না। এই যে আজকে এমন একটি রোগ নিয়ে কথা বলবো বা আলোচনা করব, এই রোগটা সম্পর্কে কারো তেমন কোনো ধারণাই নেই। সবার একটাই ধারণা আছে যে চিন্তাগুলো কেন আসে, কিন্তু এর পেছনে তো বেশ কিছু কারণ আছে। সেই কারণগুলো যদি জানেন, যদি আমি বলে দিই, তাহলেই তো সম্ভব শুধুমাত্র এখান থেকে বের হয়ে আসা, তা নাহলে তো বের হয়ে আসা সম্ভব না। আজকে যে মানসিক রোগটা নিয়ে আলোচনা করব সেটি হলো অহেতুক পরিবার নিয়ে চিন্তা, অর্থাৎ পরিবারের কোনো সদস্যকে নিয়ে অতিরিক্ত চিন্তা বা অহেতুক দুশ্চিন্তা। এগুলো কি করেন না আপনারা? আপনাদের কি হয় না? আপনাদের মধ্যে কি এরকম চিন্তাগুলো আসে না যে আমার পরিবারটার কি হবে, পরিবারের অমুক সদস্য অসুস্থ বা বাবা অসুস্থ, বাবা যদি মারা যায় তাহলে আমাদের ফ্যামিলিটা চলবে কি করে, বা আমার যদি বড় ধরনের একটা কিছু হয়ে যায় তখন আমার ফ্যামিলিটা কি করে চলবে, তখন ফ্যামিলির হালটা কে ধরবে? এই যে যে চিন্তা, অর্থাৎ যেটা ঘটেনি, যেটা কখনো ঘটবে বলেও মনে হচ্ছে না বা ঘটতেও পারে, সেটা অদূর ভবিষ্যতে, কিন্তু সেটা নিয়ে যদি আপনি এখনই কাজকর্ম বন্ধ করে দিয়ে চিন্তা করতে থাকেন তাহলে কি আপনি ওই সমস্যার সমাধান করতে পারবেন না? পারবেন না। আপনাকে বর্তমান নিয়ে ভাবতে হবে, আপনার অবস্থান নিয়ে ভাবতে হবে। অযথা যেটা ঘটে নাই সেটা নিয়ে কেন চিন্তা করবেন আপনি? তারপরেও যে চিন্তাগুলো চলে আসে, কেন আসে আমি একটু পরে বলতেছি। আগে আপনাদের বলে নেই এই মানসিক রোগটার নামটা কি। এটাকে বলা হয় ওসিডি প্রবলেম বা সন্দেহবাতিক রোগ বা ওভার থিঙ্কিং, অর্থাৎ যেটা ঘটেনি সেটা নিয়ে অহেতুক চিন্তা। এক ভয়ঙ্কর সন্দেহবাতিক রোগে আপনারা আক্রান্ত হয়ে গেছেন। গতকালকে দুবাই থেকে রাত 4টার সময় এক ভদ্রলোক আমাকে কল করে বলতেছে যে স্যার আমার ঘুম আসতেছে না। আমি বললাম আপনার ঘুম আসতেছে না, তাহলে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে থাকেন। পরে বলতেছে স্যার ওষুধ তো 2টা খাইছি, তারপর আমার ঘুম আসতেছে না। আমি বললাম তাহলে ঘুম না আসলে পরে আপনি এক কাজ করেন, আপনি বাইরে চলে যান, দৌড়াদৌড়ি করেন, শরীরটাকে ক্লান্ত করেন, ঘুম চলে আসবে। পরে বলতেছে স্যার তাতেও তো কাজ হয় না, আমার মাথায় একের পর এক চিন্তা আসতে থাকে। আমি বললাম কি চিন্তা আসতে থাকে? পরে বলতেছে স্যার আমার পরিবার নিয়ে চিন্তা। আমি আজকে সকালবেলা আমার স্ত্রীর সাথে কথা বলেছি, তখন আমার স্ত্রী আমাকে জানিয়েছে আমার যে মেয়েটা আছে মেয়েটার প্রচন্ড জ্বর, সেই জ্বরের চিন্তা সারাদিনে করেছি, এই যে এখন রাত্রিতেও সেই চিন্তা নিয়েই আসছি। আমি বললাম আপনার স্ত্রীর কাছে কি আপনি পরে আর কল করেন নাই? আপনার মেয়ের কি জ্বর কমে নাই? পরে বলতেছে হ্যাঁ অনেকবার আমার স্ত্রীর সাথে কথা বলেছি, আমার স্ত্রী আমাকে বলছে জ্বর কমছে, কিন্তু আমার কাছে তো মনে হইতেছে সম্ভবত কমে নাই, সে মিথ্যে কথা বলতেছে। আচ্ছা মেয়েটার যদি কোনো কিছু হয়ে যায়, রাতে শুয়ে আসছে, আমার স্ত্রীর পাশে শুয়ে আছে, সে তো ঘুমাইতেছে, যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, যদি সকালবেলা একটা খারাপ সংবাদ শুনি, এইরকম একের পর এক চিন্তা স্যার আমার মাথার মধ্যে আসতেছে। শুধু এই চিন্তা না স্যার, পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে আমার মাথায় একের পর এক চিন্তা আসতে থাকে। আমি যদি না থাকি, আমার যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, আমি যদি বিদেশের বাড়িতে মারা যাই, সংসারটা কিভাবে চলবে, এইরকম চিন্তা স্যার একের পর এক আমার মাথায় আসতে থাকে। এখন আমি করবোটা কি স্যার?
আমি এই রোগে আক্রান্ত স্যার 3 বছর হলো। বাংলাদেশে অনেক টাকা খরচ করেছি, কোনো কাজ হয় নাই স্যার। এই জায়গায় এসে আমি চিকিৎসা করাইতেছি, এখনো ওষুধ খেয়ে যাচ্ছি। এই ওষুধ খাওয়ার পরে সমস্যা আমার আরো বেশি তৈরি হয়েছে। এখন আমার শরীর দুর্বল হয়ে গেছে, আমার মাথাটা চক্কর দেয়, হাঁটতে গেলে পরে মনে হয় সবকিছু ঘুরাইতেছে, এমন মনে হয়। ভয়ে স্যার আমি বাহিরে যাই না, 3 মাস হলো আমি রুমেই বসে আছি। রুমের অন্য লোক যারা আছে তারা মাঝে মধ্যে আমার জন্য খাবার নিয়ে আসে বা তারা রান্না করে, সেই খাবার আমাকে কিছুটা দেয় আর কি স্যার। খুবই অসহায়ের মধ্যে আছি। আমার মালিক কয়েকদিন আগে জানিয়ে দিয়েছে আমাকে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেবে। এখন স্যার আরেক চিন্তা আমার মাথার মধ্যে ঢুকে গেছে, বাংলাদেশে গিয়ে আমি করবোটা কি? আর আমি এত টাকা ঋণ করে এই বিদেশে আসছি, সেই ঋণের টাকা আমি কিভাবে শোধ করব? স্যার একের পর এক এরকম চিন্তা আমার মাথায় আসতেই আছে। আমার এখন ইচ্ছে করতেছে আমি আমার জীবনটাকে শেষ করে দিই। আমি কি করব স্যার? আপনি এর একটা ব্যবস্থা আমাকে করে দেন। আপনার অনেক ভিডিও আমি দেখেছি, অনেক ভিডিওতেই আপনি কাউন্সেলিং এর কথা বলেছেন, কিন্তু সেই কাউন্সেলিংটা কি স্যার আমি বুঝতেই পারি নাই। আপনি আমাকে সেই কাউন্সেলিং সম্পর্কে বলেন, আর আমি কবে থেকে কাউন্সেলিং করব আপনি আমাকে বলে দেন। তখন তাকে কাউন্সেলিং কি, কিভাবে করতে হবে, কত টাকা লাগবে, সবকিছু টাকা আমি বলে দিলাম। এই যে আজকে সন্ধ্যা 6টায় থেকে তার কাউন্সেলিং চলবে। তো কথা হলো এই যে সমস্যাটা, এই সমস্যাটা কি আপনারা নেই? আপনাদের মাথায় কি এরকম চিন্তা আসে না? সারাক্ষণ পরিবারের সদস্যদের নিয়ে চিন্তা, এরকম চিন্তা কি আপনাদের মাথায় আসে না? অর্থাৎ যেটা ঘটবে না সেটা নিয়ে অহেতুক চিন্তা। এই চিন্তায় আপনাদের জীবনটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, ধুকে ধুকে মরতেছেন, সমাধান খুঁজে পাচ্ছেন না। ওষুধ খেয়ে এই সমস্যার সমাধান কোনো দিন করতে পারবেন না। এবার আসুন আপনাদের জানিয়ে দিই যে সমস্যাটা আসলে কোথা থেকে হচ্ছে। এই যে চিন্তা করতে চান না, তারপরও কেন চিন্তাগুলো মাথার মধ্যে চলে আসে? এর কারণটা কি? নার্ভাসনেস, মনের দুর্বলতা বা আত্মবিশ্বাস কমে যাওয়া। এই রোগীদের প্রথম সমস্যাটাই হলো এদের বিশ্বাস থাকে না। মহান স্রষ্টার উপরে এদের বিশ্বাস কমে যায় এবং একটা পর্যায়ে এদের নিজের আত্মবিশ্বাস জিরোতে নেমে আসে, যার কারণে এই সমস্যাটা তৈরি হয়ে যায়। এখন কথা হলো বিশ্বাসটা কেন থাকে না, কেন বিশ্বাসটা কমে যায়? এই রোগীরা একটু অলস টাইপের হয়, অর্থাৎ এরা কাজকর্ম খুব একটা করতে চায় না। আগে থেকেই এরা কাজকর্ম করতে চায় না। এরা ভাবে কাজকর্ম না করে যদি টাকা ইনকাম করা যেত তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। অর্থাৎ এইরকম চিন্তাগুলো এদের মাথায় আসতে থাকে। অর্থাৎ এরা তো অলস অপদার্থ, এরা কাজকর্ম আগে থেকে করতে চায় না। কাজকর্ম করতে গেলেই এদের মাথায় এরকম বিভিন্ন চিন্তা চলে আসে। ওই যে কাজকর্ম দেখলে এরা ভয় পায়, কাজকর্ম করার আগে এরা মনে মনে ভাবে এটা কি আমার দ্বারা হবে, আমি কি এটা করতে পারবো, যদি না হয়, যদি না করতে পারি। অর্থাৎ এই যদি কিন্তু এদের জীবনটাকে শেষ করে দিয়েছে বা শেষ করে দিতেছে। এখন কথা হলো এটা কি এমনি এমনি হয়ে গেছে, না এর পেছনে আরো বেশ কিছু কারণ আছে। এর পেছনে আরো বেশ কিছু কারণ আছে। এর জন্য পরিবার অনেকটাই দায়ী। এই সমস্ত রোগীরা ছোট সময় থেকেই খুব বেশি মানসিক চাপের মধ্যে ছিল। অর্থাৎ পরিবারের অভাব অনটন, পরিবারে সবসময় ঝগড়াঝাঁটি লেগেই থাকতো, বাবা মা কারোর সাথে খুব বেশি মিল ছিল না, আর এদেরকে অতিমাত্রায় শাসনে রাখা হতো। অমুক জায়গায় যাবে না, তমুক জায়গায় যাবে না, অমুক জায়গায় গেলে সমস্যা হবে, তমুক জায়গায় গেলে সমস্যা হবে, এইরকম মানসিক চাপের মধ্যে এদেরকে রাখা হতো। আর এদেরকে প্রচন্ড রকমের দৈহিক টর্চার করা হতো। অর্থাৎ ওই যে শাসন যেটাকে বলা হয় আর কি, কথায় কথায় শরীরে হাত তোলা, এদেরকে সেই কাজটা করা হতো। যার কারণে ছোট সময় থেকে এদের মধ্যে একটা ভয় ঢুকে যায়। অর্থাৎ এদের অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডে একটা ভয় ছোট সময় থেকেই ঢুকে যায়। ওই ভয়টাই বড় হয়ে তাদের কাজের পথে সবচেয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে। অর্থাৎ এরা অলস পেয়ে থাকে। ওই যে কাজকর্ম দেখলে পরে ভয় পায়, এরা মানুষের সামনে কথা বলতে পারে না, কথা বলতে গেলে পরে এদের বুক ধরফর ধরফর করে কাঁপতে থাকে, বা অনেকে আছে তুতলাইতে থাকে, কথা ক্লিয়ার আসে না। এটা কিসের কারণে? ওই যে ভয়ের কারণে। ওই যে ছোট সময় যে চাপটা ছিল, মানসিক চাপ, ওই চাপের কারণে সে বড় হয়ে নিজেকে বিকশিত করতে পারতেছিল না বা বিকশিত করতে পারে না। একটা পর্যায়ে এরা এইরকম বিভিন্ন সমস্যা দ্বারা জর্জরিত হয়ে পড়ে। অর্থাৎ এই যে মৃত্যু ভয়, অহেতুক মনের ভয়, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা, বিষণ্ণতা দ্বারা এরা আক্রান্ত হয়ে পড়ে। যার কারণে
এদের এই সমস্যাগুলো তৈরি হয়ে যায়, অর্থাৎ এই সন্দেহবাতিক রোগ দ্বারা এরা আক্রান্ত হয়ে পড়ে। ক্লিয়ার? বিষয়টি বুঝতে পারছেন? তাহলে সমাধান কি ওষুধ খেলে হবে? সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যাটা হচ্ছে মনের মধ্যে। তাহলে মনের রোগের কি কোনো ওষুধ আছে? এই যে আপনারা অনেকেই বলেন যে স্যার ওষুধ খাইতেছি, ওষুধ কেন খাইতেছেন সেটাই তো আমি বুঝতে পারতেছি না। আপনারা নিজেদেরকে প্রশ্ন করতে পারেন না? সমস্যাটা হয় আমার মনের মধ্যে। তাহলে মন কোথায় আছে আমরা জানি না, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। তাহলে তার ওষুধটা দেব কোথায়? তাহলে ওষুধটা খেয়ে লাভটা কি? ওষুধ খেয়ে কোনো লাভ নেই। মনের রোগের কখনো কোনো ওষুধ হয় না। তাহলে এর জন্য করতে হবে কি? এর জন্য করতে হবে কাউন্সেলিং, যেটাকে সাইকোথেরাপি বলে। এই রোগীদের যদি সঠিকভাবে 5 থেকে 6টা দিন কাউন্সেলিং করানো হয়, এই রোগীরা 100% এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবে। 1 টাকার ওষুধও লাগবে না। কিন্তু কথা হলো, সেই কাউন্সেলিংটাই তো এরা করতে চায় না বা এদের বিশ্বাস থাকে না। এরা ভাবে কথার মাধ্যমে আবার আমাকে কিভাবে বের করে নিয়ে আসবে। আরে বাবা, আপনি আছেন একটা ভুলের মধ্যে, আপনাকে সেই ভুলগুলো ধরিয়ে দিতে হবে যে আপনি এই ভুলের মধ্যে আছেন। যখন আপনাকে ধরিয়ে দেওয়া হবে তখন আপনি সেখান থেকে বের হয়ে আসবেন। বাস, ক্লিয়ার কথা। অর্থাৎ আপনার মনের সন্দেহটাকে দূর করে দিলেই এই সমস্যার সমাধানটা হয়ে যাবে। কিন্তু সেটা তো আপনারা বুঝতেই চান না। আপনারা ভাবেন কাউন্সিলিং না জানি কি? না, কাউন্সিলিং কোনো কিছু না। কাউন্সিলিং হলো কথা বলা হবে। আপনার সাথে প্রতিদিন আধা ঘন্টা কথা বলা হবে। কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না, শুধুমাত্র কথা বলা হবে। আপনি হাসতে পারেন না, কথার মাধ্যমে আপনাকে হাসানো হবে। আপনার মনকে রিল্যাক্স করা হবে। আপনার মনের যে সুপ্ত ঘুমন্ত শক্তিটা আছে সেটাকে কথার মাধ্যমে জাগিয়ে তোলা হবে বা জাগিয়ে দেওয়া হবে। সেইটা শুধুমাত্র কথার মাধ্যমে, অন্য কোনো কিছু না। আমরা কিভাবে সেই কাউন্সেলিং কোর্সটি করিয়ে থাকি? আমাদের কাউন্সেলিং কোর্সটি হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। দেশে বা দেশের বাহিরে যে যেখানেই আছেন সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, তারপরে কানে হেডফোন দিয়ে শুধুমাত্র কথা শুনবেন। এভাবে প্রতিদিন আধা ঘন্টা করে 7 দিন কাউন্সেলিং করানো হবে। কাউন্সেলিং কিন্তু আপনাকে করতেই হবে। যতই ওষুধ খান কাজ কিন্তু হবে না। আমার কাছ থেকে কাউন্সেলিং করতে হবে এমন কোনো কথা নেই। যার যেখানে ভালো লাগে সেখান থেকে কাউন্সেলিং কোর্সটি করে নিয়েন।